মামলায় নাম থাকলেই ঢালাওভাবে কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেছেন, সংস্কারের মাধ্যমে পুলিশকে জনবান্ধব করা হচ্ছে। বাহিনী আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সেই বিষয়ে ভাবার সময় এসেছে বলেও জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পুলিশ হেডকোয়ার্টার্সের সংবাদ সম্মেলনে সকালে এসব বলেন আইজিপি। জঙ্গিবাদের আশঙ্কায় সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সরকার ট্রাভেল অ্যালার্ট দিলেও এ ধরনের কোনো হামলার সুনির্দিষ্ট তথ্য নেই পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক। কিন্তু ওই টেরর অ্যালার্টটা আমরাও দেখেছি ইউকের সাইটে, এবং যেহেতু তারা দিয়েছে এবং তাদের ইন্টেলিজেন্স আমরা মনে করি আমাদের চেয়ে ভালো, সেজন্য আমরা ওটাকে গুরুত্ব দিচ্ছি। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন পুলিশ প্রধান। জানান, রাজনৈতিকভাবে পুলিশকে আর ব্যবহার করা যাবে না। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহৃত না হয়, এটা আপনাদের মতো আমি সহ আমার পুরো পুলিশ বাহিনীর এই দাবি। পুলিশ মহাপরিদর্শক বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে হত্যাকাণ্ড ঘটলেও ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে অস্ত্রনীতিমালা তৈরির প্রয়োজন। মূল কাজ আমার যেখানে জীবন রক্ষা করা, সেখানে তার আর্মামেন্টোরিয়াম কীরকম হবে আমার মনে হয় যে উই শুড ডিসাইড নাও। আমার বিশ্বাস পুলিশ সংস্কার কমিশনের এটা আছে, এবং ওনারা আমাদের কাছ থেকে টাইম টু টাইম তথ্য এবং তথ্য চাচ্ছেন, আমরা দিচ্ছি। মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি। সারা দেশে এসব মামলা তদন্তে সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের নিয়ে 8টি টিম গঠন করা হয়েছে। বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। এটা আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। ছাত্র আন্দোলনে গুলি বা সরাসরি হত্যার নির্দেশদাতা কেউই দায় এড়াতে পারবে না বলে মন্তব্য করেন আইজিপি। বাহিনীর কেউ এখনও আগের সংস্কৃতি মনের মধ্যে লালন করলে তাদের পরিবর্তনের তাগিদ দেন পুলিশ প্রধান। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল হত্যার ঘটনায় তার বাবার করা মামলায় 1 নম্বর আসামি এই চন্দন দাস। পুলিশ জানিয়েছে, চন্দন চট্টগ্রাম থেকে পালিয়ে ভৈরব স্টেশনে অবস্থান করছিল। এমন তথ্য পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত 26শে নভেম্বর রঙ্গম সিনেমা হলের গলিতে সাইফুলকে কুপিয়ে হত্যার ঘটনায় বিভিন্ন সিসিটিভি ও ভিডিও ফুটেজ দেখে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হয়েছে 6টি। গত রাত আনুমানিক 12টার দিকে ভৈরব থানা এলাকার মেথরপট্টি থেকে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ভৈরব থানা পুলিশের একটি টিম যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে তাকে তার শ্বশুরবাড়ি এলাকা থেকে এই চন্দন দাসকে গ্রেপ্তার করা সম্ভব হয়। খুলনায় বাস চালকের সহকারীর সাথে কথা কাটাকাটির জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে মারধরের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 7 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 51 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে বুধবার রাতে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে রাজীব পরিবহনের ম্যানেজার ইমরান হোসেন ও এম জামান পরিবহনের চালক আল আমিনকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে খুলনায় আসার সময় বাসের সিট নিয়ে চালকের সহকারীর সাথে কথা কাটাকাটি হয় একদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। এ সময় শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে এলে তাদের মারধর করে শ্রমিকরা। এর জেরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহত হন 3 শিক্ষার্থী। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। পরে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খেলাপি ঋণ আদায়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে বিএসএম গ্রুপের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা। সকালে খাতুনগঞ্জে ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেয় তারা। ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবু ফারুকি জানান, এ প্রতিষ্ঠানের মালিকানায় থাকা মেসার্স মাসুদ ব্রাদার্স
220 কোটি টাকা ও রুবি ফুড প্রোডাক্টস 180 কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেনি। নানাভাবে চেষ্টা করেও অর্থ আদায় সম্ভব না হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এই আয়োজন বলে জানান তিনি। গত সেপ্টেম্বর থেকে ঋণ খেলাপিদের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ গড়ে তুলে অন্তত 800 কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান ব্যাংক কর্মকর্তারা। আমরা ওনাদেরকে অবগত করছি এবং নোটিশ দিছি এবং খুব শীঘ্রই অর্থঋণ মামলার জন্য আমরা নোটিশ দিছি। ওনারা জানে এ বিষয়ে, ওনারা এগিয়ে আসেন নাই, তাই আমরা বাধ্য হয়ে সামাজিকভাবে বয়কট করার জন্য এই কর্মসূচি নিয়েছি। সাভারে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টার অ্যান্ড স্কুলে এই অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন শেষে দুপুরে আশুলিয়ার বাইপাইলে বিএনসিসি ট্রেনিং একাডেমিতে নবনির্মিত ট্রেনিং ভবনের উদ্বোধন করেন সেনাপ্রধান। এ সময় তিনি বিএনসিসি সদস্যদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন। 5 অগস্ট পরবর্তী ও দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে বিএনসিসি সদস্যদের অবদানের কথা তুলে ধরেন তিনি। শৃঙ্খলা, কর্তব্যবোধ, ন্যায়নিষ্ঠা ইত্যাদি এই জিনিসগুলো অনেক উন্নতি করা সম্ভব হবে এবং দেশের যে কোনো ক্রান্তির লগ্নে তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে। নতুন বিমান সেনাদের সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে মৌলভীবাজারের শমশেরনগরে নতুন বিমান সেনাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন তিনি। এর মধ্য দিয়ে 399 জন সদস্য বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হল। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতী রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন। ভবিষ্যতে বিমান বাহিনী স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি একটি কার্যকর, দক্ষ ও আধুনিক বাহিনী হিসাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। কুষ্টিয়ার কুমারখালীতে মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে জয়পুরহাট থেকে 5টি গরু নিয়ে একটি ট্রাক ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে ট্রাকের গ্লাসে ইট দিয়ে আঘাত করে গাড়ির গতিরোধ করে এক দল ডাকাত। এ সময় গরু লুট করে তারা। পরে অস্ত্রের মুখে ব্যবসায়ী ও গাড়ি চালককে জিম্মি করে টাকা ও মোবাইল নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই ঘটনায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার সহ লুট হওয়া গরু উদ্ধারে কাজ করছে পুলিশ। কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি পিস্তলের 2টি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি সহ এক অস্ত্র কারবারিকে আটক করেছে বিজিবি। দুপুরে বিজিবি 47 ব্যাটালিয়ন দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বিজিবি জানায়, বুধবার রাতে ডিগ্রির চল এলাকায় একটি অস্ত্রের চালান হাত বদল হবে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় চিহ্নিত অস্ত্র কারবারি জুয়েল রানাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার কাছে একটি বিদেশি পিস্তলের 2টি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি জব্দ করা হয়। আটক জুয়েলকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে বিজিবি। একটি অটোমেটিক পিস্তল, তার সাথে 2টো ম্যাগাজিন এবং 1 রাউন্ড গুলি ছিল এবং সে এই অস্ত্রটি বহন করে অন্য একজনকে দেওয়ার জন্য যাচ্ছিল, যা আমরা পথিমধ্যে আটক করতে সক্ষম হই এবং আমরা এর অংশ হিসেবে আরও কিছু অভিযান সামনে কন্টিনিউ করব, যার উদ্দেশ্য হবে এই ধরনের অবৈধ অস্ত্রের পরবর্তী বিস্তার রোধ করা এবং বরিশালে দীর্ঘদিন ধরে অকেজো বিভাগীয় গবেষণাগারের খাবার পানি পরীক্ষার যন্ত্রপাতি। এতে বন্ধ আছে পানির ব্যাকটেরিয়া পরীক্ষা। ফলে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ, হুমকিতে জনস্বাস্থ্য। শিগগিরই অবস্থার পরিবর্তনের কোনো আভাসও দিতে পারছে না বিসিসির স্বাস্থ্য বিভাগ। প্রায় 3 বছর বরিশাল পরিবেশ অধিদপ্তরের পানি পরীক্ষার সবকটি যন্ত্র অচল হয়ে আছে। পরীক্ষা করা যাচ্ছে না খাবার পানির জীবাণু।
নগরবাসীর অভিযোগ, গত এক দশকেও বাসাবাড়ি থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়নি। এতে নানা রোগে আক্রান্ত হন তারা। এজন্য পরিবেশ অধিদপ্তরকে দায়ী করছেন স্থানীয়রা। নিয়ম আছে যে প্রতি সপ্তাহে স্যাম্পল কালেকশন করে একটা রিপোর্ট দেওয়া উচিত, কিন্তু আমি 2-4-10 বছরেও আমি এই জিনিসটা দেখছি না। তারা এসে দেখতো কীরকম পানি আছে, পরীক্ষা নিরীক্ষা করতো, কিন্তু আমরা তখন দেখতে পাচ্ছি না। আমরা তো দেখি যে পানি পরিষ্কার আছে। মাঝে মাঝে পেটে ব্যথা করে, মাঝে মাঝে বমি হয় পানি খাইয়া। আগে প্রতি সপ্তাহে হোটেল, রেস্তোরাঁ, নলকূপ, পুকুর থেকে পানির নমুনা সংগ্রহ করে গুণগত মান পরীক্ষা করা হতো। বর্তমানে পরীক্ষা না করায় বাড়ছে পানিবাহিত রোগ। পরিশুদ্ধের কার্যক্রমটি এটা যত দ্রুত সম্ভব সম্পন্ন করব। আমরা আসলে বিভিন্ন বস্তি এলাকায় খোঁজ নিচ্ছি এবং আমাদের বরিশালের যারা ডার্মাটোলজিস্ট রয়েছে তাদের কাছ থেকেও আমরা জানতে পেরেছি যে চুলকানির মাত্রাটা বেড়ে গেছে। নতুন যন্ত্রপাতি এলে আবার পানির নমুনা পরীক্ষা করা হবে, জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। বেস্ট প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে আমরা যন্ত্রপাতি স্থাপনের বিষয়ে জানিয়েছি এবং ওনারা এই রিকোয়ারমেন্টটা মেজারমেন্ট করেছেন। অচিরেই হয়তো আমাদের যন্ত্রপাতিগুলি স্থাপিত হলে আমরা স্যালানিটি সহ বরিশাল বিভাগের বিভিন্ন পয়েন্টের থেকে পানি পরিবেক্ষণ আবার চালু করতে পারব। বরিশাল মহানগরীতে প্রায় 4.5 লাখ মানুষের বসবাস, আর ছোট বড় 3000 হোটেল, রেস্তোরাঁ ও খাবার দোকান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনুপ্রেরণাদায়ী এবং প্রভাবশালী 100 নারীর তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেই তালিকায় এবার জায়গা পেয়েছেন কুড়িগ্রামের রিক্তা আক্তার বানু। নিজের চেষ্টায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করে প্রশংসিত হয়েছেন তিনি। অনন্য এই কাজের স্বীকৃতি পেয়ে খুশি রিক্তা ও তার স্কুলের শিক্ষকরা। জলবায়ু কর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি, বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি, এই 5 ক্যাটাগরিতে 100 নারীর তালিকা তৈরি করেছে বিবিসি। বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা কঠিন পরিস্থিতি ও প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সমাজে বড় পরিবর্তন এনেছেন। কুড়িগ্রামের চিলমারির প্রত্যন্ত গ্রামের রিক্তা আক্তার বানু। চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স তিনি। নিজের প্রতিবন্ধী মেয়েকে 2007 সালে স্থানীয় স্কুলে ভর্তি করেন, কিন্তু 3 বছরে 3 বার শিশুটিকে প্রতিবন্ধী হিসেবে বের করে দেয় স্কুল কর্তৃপক্ষ। পরে সরকারি প্রাথমিক স্কুলে ভর্তি করলেও শিক্ষকরা তাকে পড়াতে চাননি। মেয়ে প্রতিবন্ধী, তাকে জেনারেল স্কুলে দিয়েছিলাম, সেখানে আমার মেয়ের ঠাঁই হয়নি। আমি বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম, যার কারণে 2009 সালে প্রতিবন্ধী স্কুলটা স্থাপন করার সিদ্ধান্ত নেই। এই যন্ত্রণা থেকে নিজের জমি বিক্রি করে 2009 সালে গড়ে তোলেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। এখন সেখানে শিক্ষার্থী প্রায় 300। একটি উদ্যোগের মাধ্যমে সমাজের ধারণা বদলে দিয়েছেন রিক্তা, যা অন্যদেরও অনুপ্রাণিত করছে। বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন ধরনের পাঠদান করে থাকি, তার মধ্যে পার্সোনাল হাইজিন, তারপরে স্বাস্থ্য সেবা এবং খেলাধুলা, বিভিন্ন ধরনের তথ্য। প্রাথমিকভাবে স্কুলটি অটিস্টিক এবং শেখার প্রতিবন্ধকতা থাকা শিশুদের জন্য নির্মিত হলেও এখন বুদ্ধিমত্তা ও শারীরিক প্রতিবন্ধিতা থাকা শিশুদের জন্য শিক্ষা দেওয়া হয়। স্কুলটি এলাকায় অভিভাবকদের ভরসার প্রতীক। দামি, এত মূল্যবান একজন মানুষ আমরা কাছ থেকে ওনাকে বুঝতে পারিনি। ওনার দীর্ঘায়ু কামনা করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিবিসির অনুপ্রেরণাদায়ী এবং প্রভাবশালী 100 নারীর তালিকায় রিক্তা বানুর নাম শুধু চিলমারির নয়, সারা দেশের জন্য গর্বের। তাদের যে আনন্দের অনুভূতি এটি যেভাবে ব্যক্ত করছে, এটি বাংলাদেশের জন্য যেরকম গর্বের বিষয়, একই সাথে আমাদের চিলমারি উপজেলার জন্য সেটি অত্যন্ত আনন্দ। রিক্তা বানুর স্বপ্ন তার প্রতিষ্ঠিত স্কুলটি হবে আবাসিক। দূর দূরান্তের শিশুরা গিয়ে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে মিশে যাবে সমাজের মূলধারায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধ ও সচেতনতায় কক্সবাজার সৈকতে তৈরি হয়েছে 62 ফুট উঁচু প্লাস্টিকের দানব। এতে ব্যবহার হয়েছে 10 টন প্লাস্টিক বর্জ্য। সিগাল পয়েন্টে দানবকে দেখতে ভিড় করছেন পর্যটকরা। আগামী 4 মাস সাগর পাড়ে দেখা মিলবে এই দানবের। উচ্চতায় 6 তলা ভবনের সমান এই দানব তৈরিতে ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক। সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতেই কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে বিশাল আকৃতির এই দানব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের
একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থী 12 দিনের প্রচেষ্টায় তৈরি হয়েছে 62 ফুট উচ্চতার এই ভাস্কর্য। এতে ব্যবহৃত হয়েছে 10 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য। উদ্যোক্তারা বলছেন, স্থানীয়দের পাশাপাশি প্রতি বছর লাখো পর্যটকের সমাগম ঘটে কক্সবাজারে। সমুদ্রে ঘুরতে গিয়ে ছুড়ে ফেলা প্লাস্টিক বর্জ্য উদ্বেগজনক হারে বাড়াচ্ছে দূষণ। হুমকির মুখে পড়েছে প্রতিবেশ ও পরিবেশ। সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে আসেন, তাদেরকে আমরা প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের ব্যাপারে নিরুৎসাহিত করতেছি এবং তাদের পরিবারকে আমরা সচেতন করছি প্লাস্টিক ব্যবহার না করতে। ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানো গেলে প্লাস্টিকের ভয়াবহতা রোধ করা যাবে বলে মন্তব্য জেলা প্রশাসকের। মূল উদ্দেশ্য সচেতনতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবেই প্লাস্টিককে নিরসন করতে পারবো, প্লাস্টিকের যে ভয়াবহতা এটাকে আমরা প্রশমিত করতে পারবো। এদিকে কক্সবাজারের ভ্রমণে এসে পরিবেশ সচেতনতার এই প্রচারণা দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকরা। কক্সবাজার এসে এরকম একটা দানব আকৃতির যে প্লাস্টিক বা এই ধরনের ময়লা আবর্জনার বিরুদ্ধে যে একটা প্রতিবাদ হচ্ছে যে প্রতীকীয় যে প্রতিবাদটা দেখতে পাচ্ছি, এটা আসলেই আমাকে মুগ্ধ করছে। শুধুমাত্র কক্সবাজার বলে নয়, আর আমাদের আসলে অন্যান্য জায়গায় বাংলাদেশে আরো অনেক জায়গায় আমাদের এই প্রতিবাদটা নিজেদের মধ্যে তৈরি করা উচিত। প্লাস্টিক দানব ভাস্কর্যের পাশে বিদ্যানন্দের পক্ষ থেকে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর খোলা হয়েছে, যেখানে প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে পারবে নিম্ন আয়ের মানুষ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। জেলা পুলিশের উদ্যোগে দেশের কয়েক জেলায় সম্প্রীতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেন বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ। সকালে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে একটি র্যালি পদুয়ার বাজার থেকে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে কুমিল্লা সদর দক্ষিণ থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোটবাড়ি নবশালবন বিহারের অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, বিজয়পুর কেন্দ্রীয় মন্দিরের সেবায়েত হরিভূষণ পাল, মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহ্বায়ক আল আমিন। এ সময় তারা বলেন, সব সময়ের মতো ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে একে অন্যের পাশে থাকবে সাধারণ মানুষ। টাঙ্গাইলেও জেলা পুলিশের আয়োজনে সম্প্রীতি র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সম্প্রীতির বৃক্ষরোপণ করেন অংশগ্রহণকারীরা। নির্বিঘ্নে যান চলাচলে মেহেরপুরের সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। শহরের যানজট নিরসনে যাত্রী ছাউনি ও দোকানগুলো সরিয়ে সড়ক নির্মাণের দাবি জানায় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয়রা। পরে জেলা প্রশাসন, জেলা পরিষদ, সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে আইনি জটিলতা কাটিয়ে ভাড়া চুক্তি বাতিল করে দোকান ও যাত্রী ছাউনি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। মেহেরপুরে আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সকাল 10টার দিকে জেলা খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সরকার নির্ধারিত 33 টাকা কেজি মূল্যে 1941 মেট্রিক টন ধান এবং 47 টাকা কেজিতে 1095 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। সংগ্রহ অভিযান চলবে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক এম ইকবাল হোসেন, তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ জেলার বিভিন্ন অঞ্চলের চাষি ও মিল মালিকেরা। টানা 7 দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সূর্যের সাথে রোদ উঠলেই কেটে যায় ঘন কুয়াশা। কমতে থাকে শীতের অনুভূতি। সকাল 9টায় পঞ্চগড়ে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বুধবার ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। দিনভর শীতের তেমন দুর্ভোগ নেই, তবে প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হয়। এতে দুর্ভোগে পড়েন সকালে কাজে যোগ দেওয়া দিনমজুর ও কৃষি শ্রমিকরা। এ ছিল সমগ্র বাংলাদেশে। আমন্ত্রণ পরের আয়োজনে।